ওকে, আমরা তোমাদের গত ক্লাসে অলরেডি এটা শুরু করেছিলাম। চ্যাপ্টার 3 তোমাদের বলেছে এটা ডেভিড অ্যান্ড পল কর্নের একটা বই। এখান থেকে দুইটা কোয়েশ্চেন আমরা দেখেছিলাম। সম্ভবত একটা কোয়েশ্চেন ছিল হোয়াট ইজ দ্য রেশনাল অফ দিস কোর্স, অর্থাৎ এই কোর্সের যৌক্তিকতাটা কি, কেন আমরা পেভমেন্ট ইঞ্জিনিয়ারিং এই জিনিসটা শিখছি। আমরা বলেছিলাম যে সিভিল ইঞ্জিনিয়ারিং যে স্ট্রাকচার গুলো ম্যান মেড আমরা দেখতে পাই চারপাশে, তার মধ্যে সারফেস এরিয়ার কথা যদি আমরা চিন্তা করি তাহলে কি সবচেয়ে বেশি রাস্তা যে আমাদের এই স্ট্রাকচারটা একটা লার্জ পোর্শন দখল করে আছে। সো দ্যাটস ওয়াই এটার ডিজাইন, কনস্ট্রাকশন, মেইনটেনেন্স আমাদের জানতে হয়। এরপরে যে কোয়েশ্চেনটা আমরা দেখেছিলাম যে হোয়াট ইজ এ পেভমেন্ট, হোয়াই ডু ইউ নিড এ পেভমেন্ট, এখানে এই কোয়েশ্চেনটা বলা হয়েছিল যে এইখানে যে ডেফিনেশনটা দেওয়া আছে, অর্থাৎ এমন একটা জিনিস যেটা মাটি এবং আমাদের ভেহিকেলের টায়ার যে আছে ইন্টারমিডিয়েট, এই দুইটার মাঝখানে যে অংশটা থাকে স্ট্রাকচারটা, তাকে তোমার বলা হয় হচ্ছে পেভমেন্ট। এখানে মাটি বললাম, সো মাটি না হয়ে ব্রিজের উপরেও হতে পারে। এইখানে তোমার একটা কথা বলা হয়েছে যে pavements over soil is a multi-layer construction with relatively weak material below and progressively strong material above. এটা কেন, এটা তোমাদের গতদিন মনে হয় আমি বলেছিলাম যে এখানে পেভমেন্টটা নরমালি দেখবা যে মাল্টি লেয়ার স্ট্রাকচার, পরে আমরা এটার এরকম একটা ছবি অলওয়েজ তোমাদের ড্র করব। অর্থাৎ পেভমেন্টের ক্রস সেকশন যদি বলতে হয়, এইটা হচ্ছে গিয়ে তোমার একটা পেভমেন্টের ক্রস সেকশন। এইটা যেটা আমরা দিলাম এটা হচ্ছে এমব্যাকমেন্ট। এই সাইনটা কি তোমরা মনে আছে কারো? মাটির একটা সাইন, ঠিক আছে। সো এখানে পেভমেন্টের উপর থেকে ধরো এইটা একটা টায়ার আছে, এইটা একটা টায়ার যাচ্ছে, এই টায়ারের লোডটা এইখান থেকে কিভাবে যাবে বলো তো? তোমরা জানো যে এইটা ধীরে ধীরে এইভাবে কি ট্রান্সমিট করে দেয়, লোডটা কি এইভাবে ট্রান্সমিট করে দেয় নিচের দিকে, তাই তো? সো এইভাবে ট্রান্সমিট করার জন্য যত বেশি জায়গায় ছড়িয়ে যায় তোমার কি ততই অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা কম হয়। সেটা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে তোমার ফ্লেক্সিবল পেভমেন্ট এইভাবে লোড ট্রান্সফার করে। সো তার মানে এইখানে কোন একটা পয়েন্টে যখন পেভমেন্টের এই অংশটা হচ্ছে গিয়ে তোমার সারফেস, এটার নিচেরটা হচ্ছে গিয়ে তোমার বেস, তার নিচেরটা হচ্ছে গিয়ে সাব বেস, এবং তার নিচেরটাকে আমরা কি বলি বলতো? সাবগ্রেড। এটা হচ্ছে পেভমেন্টের লেয়ার গুলো, এটা গতদিন আমরা দেখেছি। সো এইভাবে নিচে লোডটা ধীরে ধীরে ট্রান্সমিট হয়। সো এইভাবে লোডটা যখন ট্রান্সমিট হয় তাহলে কি হবে বলতো? এই জায়গায় আমি যদি স্ট্রেস কল্পনা করি, স্ট্রেস ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, স্ট্রেস ইজ ইকুয়াল টু তোমার ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। সো তাহলে লোডটা যত নিচে যাচ্ছে তত কি বড় এরিয়াতে ছড়িয়ে যাচ্ছে, যার ফলে কি লোডটা তো সেম, তোমার ভেহিকল থেকে যে লোডটা আমরা আসছে এটাই হচ্ছে গিয়ে তোমার এই পি। সো তাহলে এই নিচে যত যাচ্ছে স্ট্রেসটা কি বড় এরিয়াতে ছড়িয়ে যাওয়ার কারণে কমে যাচ্ছে। সো তার মানে উপরে কম এরিয়াতে ডিস্ট্রিবিউটেড থাকার, অর্থাৎ সারফেসের দিকে কম এরিয়াতে ডিস্ট্রিবিউটেড থাকার কারণে তোমার দেখা যায় কি স্ট্রেসটা বেশি থাকে। সো তাহলে কোন একটা লেয়ারে স্ট্রেস বেশি, কোন একটা লেয়ারে স্ট্রেস কম, কোথায় স্ট্রেস বেশি বলতো? উপরের দিকের লেয়ার গুলোতে। দ্যাটস ওয়াই তোমার এইখানে এই যে এই কথাটা বলা হয়েছে যে পেভমেন্ট ওভার সয়েল আর নরমালি মাল্টি লেয়ার কনস্ট্রাকশন উইথ রিলেটিভলি উইক ম্যাটেরিয়াল বিলো অ্যান্ড প্রোগ্রেসিভলি স্ট্রং ম্যাটেরিয়াল অ্যাবভ। কথা বুঝতে পারছো? স্ট্রং ম্যাটেরিয়াল গুলো ইউজুয়ালি আমরা উপরে দিই, কারণ কি লোডটা যখন ট্রান্সমিট করে কিভাবে ট্রান্সমিট করে? এইভাবে চারদিকে ছড়িয়ে যায়। বুঝতে পারছো এই বেসিকটা? সিম্পল একটা জিনিস। তো এই কথাটাই এখানে তোমার বলা হচ্ছে। তারপরে এখানে আমরা ওয়াই ডু ইউ নিড এ পেভমেন্ট, এখানে আমরা বলেছিলাম দুইটা কারণ, যে পার্মানেন্ট ডিফরমেশন আন্ডার হুইল পাথ, এইটা মেনটেন করার জন্য, ফর অফ এফিশিয়েন্ট পাসেস অফ হুইল। তো কোনো একটা জায়গায় লোড আসলে তোমার দেখা যাবে যে এরকম পার্মানেন্ট ডিফরমেশন হয়ে গেছে। বিশেষ করে তোমরা বর্ষাকালে যদি একদম গ্রামগুলোতে, মফস্বল থেকে ভিতরে গ্রামের দিকে যাও, তখন দেখবা মাটির রাস্তায় এরকম দুই পাশে এরকম দাগ হয়ে গেছে, অর্থাৎ এইখান থেকে একটা টায়ার সব সময় যায়, এইখান থেকে একটা টায়ার সব সময় যায়, এরকম দেখবা যে এরকম দুই জায়গায় ঢালু হয়ে গেছে। সো এই জিনিসটা তোমার যেটা বলা হয়েছে যে আমাদের এরকম একটা স্ট্রাকচার দরকার এই মাটির উপরে, যেটা কি এরকম পার্মানেন্ট ডিফরমেশনটাকে তোমার অ্যারেস্ট করতে পারে। এইটাই হচ্ছে গিয়ে তোমার পেভমেন্ট। দুই নম্বরটা হচ্ছে এফিশিয়েন্ট পাসেস অফ ভেহিকল, ঠিক আছে। সো এরপরে আমরা এইখানে যেটা আসছিলাম সেটা হচ্ছে গিয়ে যে পেভমেন্টের টাইপ, ধীরে ধীরে আমাদের ডিজাইনে চলে যেতে হবে। সো পেভমেন্টের টাইপটা কি সেটা জানলাম। সো আমরা
আমরা বলেছিলাম নরমালি আমরা বলছি কি ফ্লেক্সিবল পেভমেন্ট বা অ্যাসফল্ট কনক্রিট পেভমেন্ট, আর একটা হচ্ছে রিজিড পেভমেন্ট বা কনক্রিট পেভমেন্ট। ইউরোপ তোমার এখানে এই জিনিসটা ট্রেডিশনালি ক্লাসিফাই করা হয় ফ্লেক্সিবল এবং রিজিড হিসেবে। অন দ্য কন্ট্রারি ইউএসএ তে সেম জিনিসটাই অ্যাসফল্ট কনক্রিট এবং পোর্টল্যান্ড সিমেন্ট কনক্রিট পেভমেন্ট বলা হয়। খুব ডিফারেন্ট কিন্তু কিছু না, জাস্ট নামটা তোমার ডিফারেন্ট। সামনে গেলে আমরা যখন লেয়ার গুলোতে যাব তখন দেখবা যে লেয়ার গুলো একই, শুধু নামে ডাকার নামে ভিন্নতা আছে। পেভমেন্ট লেয়ার এটাও মনে সম্ভবত গতদিন আমরা দেখেছিলাম যে ফ্লেক্সিবল পেভমেন্ট কনসিস্ট অফ 3 মেইন লেয়ার, অর্থাৎ 3টা মেইন লেয়ার এখানে থাকে। এইখানে যেটা দেখলাম সারফেস, বেস, সাববেস, এটা হচ্ছে মেইন লেয়ার। এখন একটা লেয়ারকে দুই ভাবে ঢালাই করা হতে পারে, অর্থাৎ সারফেসের যে অংশটা দেখবা যে তোমার এই উপরের সারফেসের এই লেয়ারটাকে হয়তো দুই ভাবে তোমার ঢালাই করা হলো। উপরের অংশটাকে তোমার বলা হচ্ছে গিয়ে তোমার ওয়্যারিং কোর্স, নিচের অংশটাকে বলা হচ্ছে বাইন্ডার কোর্স, বাট লেয়ার কিন্তু তিনটাই, সারফেস, বেস, সাব বেস। কথা বোঝা গেছে? ওকে, সো তাহলে এইখানে দেখো যেটা বলা হচ্ছে যে 3টা মেইন লেয়ার তোমার সারফেসিং, এই যে এখানে যে কথাটা আমরা বললাম যে সারফেসিং অনেক সময় ওয়্যারিং কোর্স এবং বাইন্ডার কোর্স, এই দুইটা লেয়ারে ওয়্যারিং কোর্স, বাইন্ডার কোর্স, এই দুইটা লেয়ারে ভাগ করা হতে পারে। বেস, সাবগ্রেড এইগুলো অনেক সময় তোমার কম্পোজিট ফর্ম। কম্পোজিট ফর্ম বলতে বোঝাচ্ছে যে ডিফারেন্ট ম্যাটেরিয়াল বা দুইটা ভাগে তোমার ভাগ করে ঢালাই দেওয়া ডিফারেন্ট ম্যাটেরিয়াল দিয়ে, এইটাকে বলা হচ্ছে কম্পোজিট ফর্ম। বাট লেয়ারের নাম কিন্তু এই ভাগ কিন্তু মেইনলি এই তিনটাই, সারফেস, বেস আর একটা হচ্ছে সাব বেস। ঠিক আছে, সো এই কথাটাই তোমার এখানে বলা হচ্ছে যে আর যে সারফেসটা, সারফেস অফ দা সাবগ্রেড ইজ টার্মড অ্যাজ ফরমেশন লেভেল, অর্থাৎ এই যে সাবগ্রেডটা যার উপরে আমরা সাবগ্রেড, অর্থাৎ এই সাইনটা কি মাটি, এই জায়গাটা তোমার কম্প্যাক্ট করে এর উপরে সাববেস দিচ্ছি, এই লেভেলটাকে তোমার বলা হয় হচ্ছে কি ফরমেশন লেভেল। কথা বুঝতে পারছো? কনক্রিটের ক্ষেত্রে তোমাদের বলেছিলাম যে নরমালি কনসিস্ট অফ 2 লেয়ার, অর্থাৎ এইখানে তোমার স্ল্যাবটা থাকে, স্ল্যাবের নিচে জাস্ট তোমার কি সাববেস এই অংশটা থাকে। ঠিক আছে, সো তোমার কনক্রিট পেভমেন্ট, তোমার যেটা আরো একটা বলেছিলাম যে কনক্রিট পেভমেন্ট মে বি রিইনফোর্সড, অথবা তোমার রিইনফোর্সড হতে পারে অথবা আনরিইনফোর্সড হতে পারে, ডিপেন্ডিং অন তোমার লোড বা কার জন্য। তো যখন রিইনফোর্স হতে পারে, বুঝতেই পারছো যে ক্র্যাক গুলো ওপেনিং যাতে না হয় এই কারণে তোমার রিইনফোর্সমেন্ট প্রোভাইড করা থাকে, বাট দেয়ার আর নিউমারাস ক্র্যাক, সো এই কারণে তোমার কি তখন প্যানেল লেন্থটা একটু বড় করা যায়। প্যানেল লেন্থ বড় করা যায় বলতে এখানে কি বুঝাচ্ছি, তোমরা কনক্রিট পেভমেন্ট যারা যদি দেখে থাকো খেয়াল করবা, কনক্রিট পেভমেন্টটা কি দেখতে অনেকটা এরকম, তোমার এরকম একটা চলার পথ, এইখানে দেখবা যে এরকম একটা ব্রেক, এইখানে একটা ব্রেক, সো অনেকটা মনে হয় কি যেন আলাদা আলাদা স্ল্যাবের মতন একটা, তাই তো? এই পর্যন্ত ঢালাই করার পর একটা ব্রেক দেওয়া হয়েছে। সো ব্রেক কিভাবে দেয় দেখবা, শোলা বা তোমার কাঠ এই জাতীয় একটা জিনিস দিয়ে এরপর থেকে আবার একটা ঢালাই শুরু করে, যখন শুকিয়ে যায় তখন এই কাঠ বা শোলার যে ফোমটা ওটা তুলে নিলে মাঝখানে কি একটা ব্রেক হয়ে যাবে না, তার মানে কি এই অংশটা সেপারেট, এটাকে বলা হচ্ছে প্যানেল। সো যখন তোমার রিইনফোর্সমেন্ট থাকে না তখন এই জিনিসগুলো কিন্তু রাস্তায় জাস্ট চলার সময় খেয়াল করলেই দেখতে পাবা। সো এই যে রিইনফোর্সমেন্ট থাকছে না তখন কি তোমার যাতে ক্র্যাকটা বেশি ডেভেলপ না করে এই কারণে তোমার কি প্যানেল লেন্থ গুলো ছোট ছোট হয়, আর যখন রিইনফোর্সমেন্ট দেওয়া হয় তখন কি প্যানেল লেন্থ গুলো তুমি বড় করতে পারো। এই কথাগুলোই দেখবে তোমার এখানে বলা হচ্ছে, এগুলো বেসিক কথা। এইখানে এই যে মাত্র বললাম ফ্লেক্সিবল পেভমেন্টের 3টা লেয়ার থাকে, এই লেয়ার গুলোকে তোমার কম্পোজিট ভাবে ঢালাই দেওয়া যায়, অর্থাৎ একটা লেয়ার দুই ভাগে ঢালাই দেওয়া যায়, এই জিনিসগুলোই তোমার এখানে একটু ডিসকাস করা হয়েছে। আরেকটা জিনিস তোমাদের এইখানে একটু বলি যে তোমাদের এই যে এইখানে শুরুতেই দেখলা যে নামের জাস্ট একটা ডাকার পার্থক্য, অর্থাৎ ইউরোপের দিকে এইটাকে ক্লাসিফাই করা হয় ফ্লেক্সিবল বা রিজিড হিসেবে, একই জিনিস ইউএসএ তে তোমার এটাকে অ্যাসফল্ট কনক্রিট বা পোর্টল্যান্ড সিমেন্ট কনক্রিট বলা হয়। সিমিলারলি এই যে লেয়ারগুলোর মেইনলি লেয়ার হচ্ছে তিনটেই, এইটা হচ্ছে সারফেস, বেস, সাববেস, কিন্তু নামে ডাকার ক্ষেত্রে কিছু পার্থক্য আছে। সো এইখানে এই যে বইটা এটা হচ্ছে গিয়ে তোমার ব্রিটিশ, সো ব্রিটিশরা তোমার এই যে ফ্লেক্সিবল পেভমেন্টের লেয়ার গুলোকে কি নামে ডাকে সেটা আমরা এখানে দেখবো। এর পরের চ্যাপ্টারেই দেখবা যে তোমার আরেকটা অথর তোমার রেফারেন্স হিসেবে দেওয়া হয়েছিল কাদিয়ালি। সো এই কাদিয়ালির বইতে দেখবা যে তোমার এই শুধু ব্রিটিশটা না, ইউএসএ এবং আমাদের ইন্ডিয়ান প্র্যাকটিস এই লেয়ার গুলোর নামটাকে কি নামে ডাকা হয়, একই জিনিস জাস্ট অল্প একটু পার্থক্য। সো এখানে যেহেতু আসলোই জাস্ট একটু এইখান থেকে যদি আমরা দেখে আসি জিনিসটা,
খেয়াল করো, এইটা হচ্ছে গিয়ে যে আমেরিকান প্র্যাকটিস, ব্রিটিশ প্র্যাকটিস, এটা আমরা পরে দেখব। এইখানে তোমার যেটা বলা হয়েছে যে এই যে সারফেস কোর্স, বেস কোর্স, এই দুইটা মিলেই কিন্তু হচ্ছে গিয়ে তোমার সারফেসিং, আমেরিকানরা বলছে। আর ব্রিটিশরা ওই সারফেস কোর্সটাকে বলে হচ্ছে ওয়্যারিং কোর্স, আর বাইন্ডার কোর্সটাকে বলে হচ্ছে গিয়ে বেস কোর্স। বাট জিনিস কিন্তু একই, কথা বুঝতে পেরেছো? এরপরটা হচ্ছে বেস কোর্স, আমেরিকানরা বলে বেস কোর্স, ব্রিটিশরা ওই জিনিসটাকে বলে রোড বেস। নিচের লেয়ারটাকে আমেরিকানরা বলে সাব বেস কোর্স বা সাব বেস, আর ব্রিটিশরা এই নিচের লেয়ারটাকে শুধু বলে হচ্ছে সাব বেস। কথা বুঝতে পারছো? এমন না যে জিনিস আলাদা, বাট এই ভাগগুলো একই, সারফেস, বেস, সাব বেস। তাদের নামের ক্ষেত্রে জাস্ট দুইটা কান্ট্রিতে একটু জাস্ট ওয়ার্ডিং এর পার্থক্য আছে, এটা আমরা পরে দেখব। সো এইখানে যেটা দেখা হয়েছে এটা হচ্ছে তোমার ব্রিটিশদের ক্ষেত্রে যে জিনিসটা ওইটা দেওয়া হয়েছে। সো এইখানে তোমার যে জিনিসটা বলা হয়েছে দেখবা যে যখন তোমার এরকম লেয়ার গুলো আলাদা, ডিস্টিংক্ট এবং কম্পোজিট ফর্মে, না কম্পোজিট ফর্মে বলতে বোঝানো হচ্ছে যে তোমার মানে একই লেয়ারের ভিতরে একাধিক অ্যাগ্রিগেট বা ম্যাটেরিয়ালের মাধ্যমে ঢালাই দেওয়া হয়েছে। যখন লেয়ার গুলো আলাদা আলাদা ভাবে, এক্সক্লুসিভলি তোমার আলাদা আলাদা ভাবে ঢালাই দেওয়া হয় এবং মাঝে ভাগ না থাকে, তখন হচ্ছে গিয়ে তোমার নরমাল। আর যখন তোমার এরকম পার্টিকুলার একটা লেয়ার, রোড বেসটা দুই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে দিচ্ছে, এই ফর্মটাকে কম্পোজিট ফর্ম বলা হয়, অর্থাৎ একাধিক ম্যাটেরিয়াল ইউজ করা। বাট এই যে যেটা বললাম যে লেয়ার কিন্তু মেইনলি এই তিনটেই, সারফেসিং, রোড বেস, আর একটা হচ্ছে সাব বেস। সো এইটাকে আমরা সারফেসিং, বেস, সাব বেস সুবিধার্থে জাস্ট এই ফর্মে রাখতে পারি এবং এটাই প্রচলিত। তুমি যদি বেস বলো, সাব বেস বলো, সবাই বুঝে যাবে যে লেয়ারটা আসলে কোনটা। ওকে, সো এখানে যেটা দেখানো হলো কি যে তোমার when the road base is laid in two different material, the pavement is often, মাঝে মাঝে রেফার টু করা হয় কম্পোজিট, অর্থাৎ এই যে রোড বেসটা দুই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে, আপার রোড বেস এটা হচ্ছে এক ধরনের অ্যাগ্রিগেট, আর লোয়ার রোড বেস এটা হচ্ছে আরেক ধরনের অ্যাগ্রিগেট, অর্থাৎ গ্রেডেশনটা ডিফারেন্ট। এই দুই ধরনের হলে তখন আমরা তাকে কি এই ফর্মটাকে, ফ্লেক্সিবল পেভমেন্টের এই ফর্মটাকে কম্পোজিট নামে ডাকা হচ্ছে। সো এটা হচ্ছে ফ্লেক্সিবল পেভমেন্টের লেয়ার। সো অলরেডি বলে আসলাম মেইনলি তিনটা লেয়ার। সো আমরা এখানে তিনটা লেয়ার এবং এদেরকে যে কম্পোজিট ফর্মে কিভাবে দেওয়া হয় সেই ছবিটা দেখলাম। কনক্রিট পেভমেন্ট, রিজিড পেভমেন্ট বা কনক্রিট পেভমেন্ট যাই বলি না কেন, এটার ক্ষেত্রে লেয়ার তোমার বলা হয়েছিল মেইনলি হচ্ছে দুইটা, কনক্রিট স্ল্যাব, কনক্রিটের স্ল্যাব যেটা, তার নিচে সাব বেস, আর এটা হচ্ছে সাবগ্রেড বা সোজা কথা মাটি, এটার উপরে আমরা কি দুইটা লেয়ার ঢালাই দিয়ে থাকি। সো এইখানেও হচ্ছে গিয়ে তোমার অ্যাজ ইউজুয়াল যে যদি তোমার রিইনফোর্সমেন্ট না থাকে তখন কি আমাদের প্যানেল লেন্থ যেটা আমরা বললাম, এটা হচ্ছে লংগিটিউডিনাল ডিরেকশন, অর্থাৎ এই দিকে ট্রাফিক মুভ করে। সো এই যে ভাগগুলো এগুলোকে বলা হয় একটা প্যানেল বা একটা স্ল্যাব। রিইনফোর্সমেন্ট না থাকলে প্যানেল লেন্থ গুলো ছোট হবে, আর রিইনফোর্সমেন্ট থাকলে প্যানেল লেন্থ গুলো বা ভাগটা তুমি বড় করতে পারো। সো এই কথাটা বলা হয়েছে। তারপরে তোমার এখানে যেটা বলা হয়েছে যে তোমার এইটা হচ্ছে গিয়ে রিইনফোর্সমেন্ট দেওয়ার একটা অংশ, এইভাবে রিইনফোর্সমেন্ট দেওয়া হতে পারে। সো এই দুইটা হচ্ছে গিয়ে তোমার রিজিড পেভমেন্ট, ফুল রিজিড পেভমেন্ট, অর্থাৎ দুইটা অংশ, একটা হচ্ছে সাব বেস আর একটা হচ্ছে কনক্রিট স্ল্যাব, আর নিচে হচ্ছে সাবগ্রেড বা মাটির উপরে এই দুইটা লেয়ার। সো আর এই জিনিসটা আগেই বলা হয়েছে যে পার্টিকুলার একটা লেয়ার দুই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তোমার ঢালাই দেওয়া হতে পারে, তখন একটাকে আপার সাব বেস আর একটাকে লোয়ার সাব বেস বলা হয়। সো এখানে নরমালি আমরা এখানে যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে পেভমেন্টের যে মেইন দুইটা টাইপ, ফ্লেক্সিবল এবং রিজিড, তাদের যে মেইন লেয়ার গুলো, অর্থাৎ ফ্লেক্সিবলের ক্ষেত্রে তিনটা এবং রিজিডের ক্ষেত্রে দুইটাই, লেয়ার গুলোর নাম জানলাম। এবং অনেক সময় কি লেয়ার গুলো একাধিক ম্যাটেরিয়ালের মাধ্যমে তোমার দেওয়া হতে পারে, দুইটা অংশে ঢালাই দেওয়া হতে পারে। ঠিক আছে, এবং এইটা কোন প্র্যাকটিস অনুযায়ী এই নামগুলো, এইগুলো হচ্ছে ব্রিটিশ প্র্যাকটিস। পরে আমরা দেখলাম যে এই লেয়ার গুলো একই আছে কিন্তু আমেরিকান প্র্যাকটিস হয়তো নামগুলো ভিন্ন। কথা বুঝতে পেরেছো? এরপর আসো পেভমেন্ট ডিজাইন, প্রিন্সিপাল অফ পেভমেন্ট ডিজাইন, অর্থাৎ এইখানে নরমালি আমরা জানবো কিভাবে লোড ট্রান্সফার মেকানিজমটা, ফ্লেক্সিবল এবং রিজিড পেভমেন্ট এদের পার্থক্যটা কি, ফেইলিয়ার অ্যাপ্রোচ, অর্থাৎ কোন পেভমেন্টটা মেইনলি কিভাবে ফেল করে। বিটুমিনটা কি, এর কিছুটা ফ্লেক্সিবিলিটি আছে, অর্থাৎ তুমি যদি একে লোড দাও, লোডের সে ইমিডিয়েটলি কম্প্রেসড হয়, আবার লোডটা যখন সাথে সাথে চলে যায় তখন সে কি বাউন্স ব্যাক করে আগের পজিশনে, তাই তো? হুইল লোড সাবজেক্ট
all pavement layer to vertical compressive stress. The wearing course, binder course, and any bituminous base material will also be subjected to tensile stress as the wheel load passes. কথা বুঝতে পেরেছো? হুইল লোড যখন তোমার এটার উপর থেকে চলে যায়, সো আবার তোমার যখন যে মানে আবার যখন হুইল লোডটা পাস করে যায় তখন এই পেভমেন্টটা কি আগের কন্ডিশনে ফিরে আসে। সো এটাই বলা হচ্ছে যে ট্রানজিয়েন্ট ডিফ্লেকশন। ট্রানজিয়েন্ট এই কারণেই বলা হয় যেটা হচ্ছে ক্ষণস্থায়ী, কারণ কি লোডটা যখন তোমার এর উপর দিয়ে পাস করে তখন ইমিডিয়েটলি ডিফ্লেক্ট করছে ওই জায়গাটাতে, আবার যখন লোডটা মানে চলে যাচ্ছে তখন সে কি আগের কন্ডিশনে ফিরে আসছে। ট্রানজিয়েন্ট ডিফ্লেকশন অফ দ্য পেভমেন্ট আন্ডার দ্য প্যাসেজ অফ হুইল লোড has also been shown to shared by the pavement layer and subgrade. So এই যে আগের জায়গাটায় ফিরে আসছে এইটা হচ্ছে গিয়ে কি তোমার ফ্লেক্সিবিলিটি থাকার কারণে। কিন্তু এই যে বিটুমিন যখন এইজ হয় বলতে বোঝায় হচ্ছে যত দিন যায় তখন তোমার কি এই নেচারটা কমতে থাকে, অর্থাৎ ভিসকোসিটি পেভমেন্টের বিটুমিনের বাড়তে থাকে। ভিসকোসিটি বাড়লে কি হয়, বিটুমিনটা তখন আর ফ্লেক্সিবল থাকে না, শক্ত হতে থাকে বা স্টিফ হতে থাকে। সো তখন তোমার দেখা যায় যে এই ক্র্যাক ডেভেলপ করে, অর্থাৎ বয়সের সাথে সাথে বিটুমিনের ভিসকোসিটি যখন বাড়ে তখন বিটুমিনটা শক্ত হয়ে যায়, অর্থাৎ ফ্লেক্সিবিলিটি কমে যায়। সো কজিং এ মার্ক ডিক্রিজ ইন দ্য ট্রানজিয়েন্ট ডিফ্লেকশন আন্ডার ট্রাফিক লোড। অর্থাৎ তখন তোমার এই যে ট্রানজিয়েন্ট ডিফ্লেকশন, অর্থাৎ পেভমেন্ট আছে তার উপরে লোড আসলো, ওই জায়গাটা ক্ষণিক ডিফ্লেক্ট করলো, লোডটা চলে গেল, আবার আগের জায়গায় যে ফিরে আসতো, এই যে প্রপার্টিটা তখন আর থাকে না। তখন যেটা হয়, লোড আসলো, ডিফ্লেক্ট করার সাথে সাথে ওই জায়গাটা ক্র্যাক করে যায়, অর্থাৎ বিটুমিন এর যে অংশটা ওইটা ক্র্যাক করে যায়। সো এইভাবে ধীরে ধীরে তোমার ফেইল হয়। এইটা ছিল হচ্ছে গিয়ে কি তোমার ফ্লেক্সিবল পেভমেন্ট, অর্থাৎ লোডটা কিভাবে ট্রান্সফার হয়, কিভাবে ডিফ্লেক্ট হয়। কনক্রিট পেভমেন্টের কথা আমরা যদি বলি, যে কনক্রিট নট সাসেপ্টেবল টু সারফেস ডিফ্লেকশন আন্ডার ট্রাফিক, দ্য নর্মাল প্রসেস অফ দ্য স্ট্রাকচারাল ডিফরমেশন ইজ ইন্ডিকেটেড বাই ক্র্যাকিং। অর্থাৎ কনক্রিট পেভমেন্টের ক্ষেত্রে যেটা হয়, ধরো কনক্রিট পেভমেন্টটা কি, ইট ইজ কাইন্ড অফ স্ল্যাব, তাই তো? কনক্রিট পেভমেন্টটা কি একটা কনক্রিটের স্ল্যাব। তোমার মাথার উপরে দেখবা যে যে স্ল্যাবটা আছে সেই স্ল্যাব, তার মানে হচ্ছে উপরের ফ্লোরে একজন কোন একটা রুমে যে কর্নারেই দাঁড়িয়ে থাকুক না কেন, তুমি লোডটা কি চারদিকে বিমে ট্রান্সফার হয়ে যায়, বিম থেকে কলাম, কলাম থেকে ফুটিং হয়ে মাটিতে চলে যায়। সো লোডটা এইভাবে ট্রান্সফার হয়। সো আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ফ্লেক্সিবল পেভমেন্টে যেটা হয় সেটা হচ্ছে পার্টিকুলার কোনো একটা লোকেশনে যখন হুইল থাকে ওই লোকেশনটা পার্টিকুলারলি ডিফ্লেক্ট হয়, লোডটাকে তোমার ওইখানে নিচে ট্রান্সফার করে দেয়। আবার ভেহিকেলটা যখন ওই লোকেশন থেকে সামনে মুভ করে যায় টায়ারটা, তখন কি ওই জায়গাটা আবার আগের ইয়েতে বাউন্স ব্যাক করে। বাট কনক্রিট পেভমেন্টটা কিন্তু এরকম না। কনক্রিট যেটা করে সেটা হচ্ছে তোমার যে যেখানেই লোড দাও না কেন, অর্থাৎ একটা কনক্রিটের স্ল্যাব আছে, তুমি এই স্ল্যাবের যে জায়গাটাতেই দাঁড়িয়ে থাকো না কেন, দেখা যায় যে এই স্ল্যাবটা চতুর্দিকে, অর্থাৎ অনেক স্টিফ একটা জিনিস কনক্রিট স্ল্যাব, সো এইটা চতুর্দিকে লোডটাকে তোমার ছড়িয়ে দিতে পারে। এই কথাটাই তোমার বলা হচ্ছে যে লোডটা মেইনলি কনক্রিট পেভমেন্টে কিভাবে ট্রান্সফার হয়। সেটা সামনে গেলেও আমরা ডিটেইল এই জিনিসটা দেখবো। বাট এই জিনিসটা বোঝা গেল যে তোমার নরমালি ফ্লেক্সিবল পেভমেন্ট যেটা, সেটা হচ্ছে লোকাল কোন একটা জায়গায় ডিফ্লেকশনের মাধ্যমে লোডটা ট্রান্সফার করে। লোকাল বলতে বুঝাচ্ছি হচ্ছে গিয়ে ধরো এইটা হচ্ছে গিয়ে তোমার একটা পেভমেন্ট, এইটা হচ্ছে গিয়ে তোমার একটা পেভমেন্ট, এইখানে যখন লোড আসলো তখন মনে করো যে এইখানে লোডটা আসছে, তখন সে যেটা করে যে অল্প একটু জায়গা জুড়ে, অর্থাৎ এই জায়গাটাই তোমার ডিফ্লেকশনটা থাকে। আবার যখন এই হুইল লোডটা সামনে চলে যায় তখন এই জায়গাটা আগের কন্ডিশনে ফিরে আসে, এই জায়গায় ডিফ্লেকশন। অন দ্য কন্ট্রারি, তোমার কোন একটা রিজিড পেভমেন্টে তোমার যেখানেই লোডটা আসুক না কেন সেটা স্টিফ থাকার কারণে বড় একটা জায়গা জুড়ে এই লোডটাকে সে ছড়িয়ে দিতে পারে। কথা বুঝতে পেরেছো? সো এটাই হচ্ছে গিয়ে তোমার যে লোড ট্রান্সফার মেকানিজম, মেইনলি সেই জিনিসটা। এরপরে আসো আমরা যে ডিজাইন শিখবো, ডিজাইনের অ্যাপ্রোচ কয়টা আছে এইখানে দেখবা যে নরমালি ডিজাইন স্ট্যান্ডার্ডে দরকার, আমাদের একটা ডিজাইন স্ট্যান্ডার্ড দরকার, পেভমেন্ট ডিজাইনের ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড দরকার। সেই স্ট্যান্ডার্ডটা তোমার সাচ স্ট্যান্ডার্ড দুই ভাবে প্রডিউস করা যায়, একটা হচ্ছে তোমার ইম্পেরিক্যালি, আর একটা হচ্ছে গিয়ে তোমার এখানে দেখবা যে বলা হচ্ছে ইম্পেরিক্যাল একটা, আরেকটা হচ্ছে গিয়ে তোমার থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে তোমার যেটা করা যায় ইউজিং স্ট্রাকচারাল থিওরি।
সো তোমার ইম্পেরিক্যাল শব্দটার মানে কি আমরা পরে এই জিনিসটা আরো ডিটেইল দেখব। ইম্পেরিক্যাল শব্দটার মানে হচ্ছে যে কোনো কিছু দ্যাট ইজ অবজারভেশন বেস, অর্থাৎ তোমার কাছে কোনো ফর্মুলা নাই, তুমি এই জিনিসটাকে কিভাবে ডিজাইন করবা সেটা জানার জন্য কোনো ফর্মুলা ছাড়া ধরো কিছু চিন্তা করে আরবিটারি তুমি কোন একটা ডিজাইন করলা, 4-5টা ডিজাইন, দেন এইগুলোর বিহেভিয়ার লোডে কেমন অবজার্ভ করলা, সেখান থেকে ডাটা নিয়ে তুমি ডিজাইনটা ডেভেলপ করলা। অর্থাৎ ইম্পেরিক্যাল মানে হচ্ছে বাই অবজার্ভিং লং টার্ম পারফরমেন্স, অর্থাৎ প্রথমে যে আমি স্ট্রাকচার গুলো বানালাম এগুলো কিন্তু আমার কোনো মনে করো যে ডিটেইল ফর্মুলা বা কোনো কিছু গাইডলাইন ছিল না। তো প্রথমে আমি কিছু স্ট্রাকচার বানিয়েছি, দেন আমরা এটার পারফরমেন্স দেখে তোমার আইডিয়াটা পেয়েছি যে তাহলে এই লোডের জন্য তোমার কি ধরনের থিকনেস দিতে হবে। কথা বোঝা গেছে? ব্যাপারটা বুঝো, এইটা হচ্ছে তোমার ইম্পেরিক্যাল, অবজার্ভ করছি, অর্থাৎ আগে কোন একটা স্ট্রাকচার বানিয়ে সেখান থেকে ডাটা নিয়ে মানে লোডে লং টার্ম পারফরমেন্সে বিহেভিয়ার দেখে ডিজাইন করছি, সেটা হচ্ছে ইম্পেরিক্যাল। অন দ্য কন্ট্রারি স্ট্রাকচারাল থিওরি হচ্ছে কি আমার কাছে কিছু থিওরি আছে, অর্থাৎ তোমরা ওই যে মোমেন্ট বের করো, মোমেন্টের ফর্মুলা মনে আছে আরসিসি তে, সেখান থেকে ডি বের করো, অর্থাৎ লোডের জন্য ওই যে বিমের ডেপথ, ইফেক্টিভ ডেপথ ডি কত হবে সেটা বের করো, তার সাথে কভার টাভার যোগ করে তুমি একটা বিম ডিজাইন করে ফেলতেছো। এই জিনিসটা হচ্ছে কি তোমার ইউজিং স্ট্রাকচারাল থিওরি। কথা বুঝতে পেরেছো? সো এখানে দেখবা যে তোমার আমাদের রোডের ক্ষেত্রে ইম্পেরিক্যাল ডিজাইনটা অনেক বেশি তোমার ধরা হতো, বাট রিসেন্ট টাইমে তোমার ফাইনাইট এলিমেন্ট সফটওয়্যার বা এই ধরনের সফটওয়্যার গুলোর মাধ্যমে যত তোমার স্ট্রেস স্ট্রেইনটা রাস্তার ক্ষেত্রে ভেহিকেল লোডের জন্য যেটা আসে সেটাকে আরো যত ভালোভাবে মডেল করা গেল, তত তোমার কি ধীরে ধীরে এই থিওরিটিক্যাল ডিজাইন বা স্ট্রাকচারাল অ্যাপ্রোচ যে জিনিসটা বললাম এটা ডেভেলপ করে। কথা বোঝাতে পেরেছি? সো এই যে কথাগুলো বললাম এইখানে দেখবা আছে যে empirical approach, this approach involve the laying of large number of experimental section on heavily traffic highway, দেন তোমার যেটা করা হয় এইখান থেকে ডাটাটা নিয়ে তোমার একটা ডিসিশনে আসা হয় যে এই লোডের জন্য এইভাবে ডিজাইন করব। তারপরে হচ্ছে কি তোমার থিওরিটিক্যাল অ্যাপ্রোচ, যেটা থিওরিটিক্যাল অ্যাপ্রোচটা যেটা বলা হয়েছে যে রিসেন্ট এই যে তোমার এই জিনিসটা অনেকটাই ডেভেলপ করেছে, তোমার modern finite element programs can now be used to evaluate the stress pattern induced by wheel load within any pavement structure। ঠিক আছে? সো এখানে তোমার একটা জিনিস আছে, হোয়াট আর দ্য রেসপন্সিবিলিটিস অফ ডিজাইন ইঞ্জিনিয়ার, অর্থাৎ আমরা ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে রোড কনস্ট্রাকশন করছি, এর সাথে সাথে তোমার মেইনটেনেন্স বা এই জিনিসগুলোও পরে সেটা এখানে বলা হয়েছে। আর একটা হচ্ছে বেসিক ইনফরমেশন নিডেড ফর ডিজাইন, অর্থাৎ রোডের ডিজাইনের জন্য যে ইনফরমেশন গুলো এটাকে যদি আমরা খুব মানে কি বলবো যে টোটাল বলতে হয় যে কি কি লাগে, একটা হচ্ছে ক্লাইমেটিক এনভায়রনমেন্ট, অর্থাৎ কোন দেশের জন্য ডিজাইন করছি, অর্থাৎ বাংলাদেশ তোমার কি এখানে বলা যায় নদীমাতৃক দেশ, সাফিসিয়েন্ট একটা টাইম তোমার এখানে বৃষ্টি থাকে, যার ফলে কি ফ্ল্যাট প্লেন থেকে উপরে ডিজাইন করতে হয়, এইটা এক ধরনের এনভায়রনমেন্ট। আবার অনেক জায়গায় মনে করো হিলি এরিয়া, সেইখানে কি অনেক কার্ভেচার থাকে, তোমার ওই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আবার একটা ডেজার্ট এরিয়া, সেখানে অন্য ধরনের কন্ডিশন। তারপর হচ্ছে কি সয়েল কন্ডিশন, পার্টিকুলার কোন একটা জায়গার সয়েল কন্ডিশন যেটা। তারপর হচ্ছে গিয়ে তোমার আরেকটা হচ্ছে ট্রাফিক, অর্থাৎ যে লোডের জন্য ডিজাইন করবো, সেগুলো হচ্ছে বেসিক ইনফরমেশন, অর্থাৎ কোন একটা পেভমেন্ট যদি আমাকে ডিজাইন করতে হয় তার জন্য প্রয়োজন। ওকে, এরপরে চলে আসো যেখানে আমরা বলেছিলাম যে আমাদের কাদি আলীর বইয়ের যে ইয়েটা সেটা আমরা দেখব। তোমাদের সামনের যে চ্যাপ্টারটা, চ্যাপ্টার 14, এই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের কাদি আলীর বই। কাদি আলীর বই থেকে এটা আছে, এই বইটার নাম হচ্ছে প্রিন্সিপালস এন্ড প্র্যাকটিস অফ হাইওয়ে ইঞ্জিনিয়ারিং বাই কাদি আলী LR এন্ড লাল NB। কাদি আলীর বইয়ের নাম তোমরা আগেও হয়তো শুনেছো এবং তোমাদের লাইব্রেরিতে হয়তো এই বইটা আছে। ঠিক আছে? তোমাদের যে রেফারেন্স বই যেটা তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দেওয়া হয়েছে সেখানেও দেখবে এই নামটা আছে, প্রিন্সিপাল এন্ড প্র্যাকটিস অফ হাইওয়ে ইঞ্জিনিয়ারিং। সো এইখানে আমরা আর্টিকেল 14.1 যেটা দেখছি, এখানে প্রথমে একটা কোশ্চেন, হোয়াট আর দ্য ফাংশনস এন্ড ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স অফ এ পেভমেন্ট, অর্থাৎ তুমি যে পেভমেন্ট ডিজাইন করছো তার কি ডিজায়ারেবল ফাংশন এবং ক্যারেক্টারিস্টিক্স আমরা আশা করি। সো প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে ফাংশনের মধ্যে এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা হচ্ছে গিয়ে তোমার যে ফাংশন সেটার কথা বলছে, ডিজায়ারেবল ফাংশন। আর এই যে অংশটা দেখতে পাচ্ছ এই অংশটা হচ্ছে গিয়ে তোমার
ক্যারেক্টারিস্টিক্স। সো এখানে ফাংশনের কথা কি বলা হয়েছে আসো একটু দেখি। এখানে দেখবা তোমার বলা হয়েছে যে তিনটা যে ফাংশন, হাইওয়ে পেভমেন্ট ইজ ডিজাইন to support the wheel load imposed on it. Highway pavement is designed to support the wheel load imposed on it. Designed to, প্রথম এটা যদি একটা ফাংশন, to support the wheel load, এটা হচ্ছে আমার একটা ফাংশন। তারপরটা হচ্ছে গিয়ে তোমার এই পেভমেন্টের উপরে হুইল লোড ছাড়াও আরো এডিশনাল স্ট্রেসেস আসতে পারে। কিভাবে এডিশনাল স্ট্রেসটা আসে? হচ্ছে এনভায়রনমেন্টের মাধ্যমে। আমাদের দেশের ক্ষেত্রে যদিও এনভায়রনমেন্ট এফেক্টটা তোমার বৃষ্টি বা এই টাইপের মাধ্যমে হয়, অন্য দেশে অন্যভাবে হতে পারে। যেমন ধরো তোমরা ফ্রিজিং এন্ড থয়িং এই নামটা শুনেছো? ফ্রিজিং এন্ড থয়িং মানে হচ্ছে, তোমরা এটা তো জানো যে তোমার সয়েলের ভিতরে সাম প্রপোর্শন একটা পানি থাকে, মানে তোমার ময়েশ্চার কন্টেন্ট যেটাকে আমরা বলি সয়েলে, এটা তো শুনেছো? হ্যাঁ। সো ময়েশ্চার কন্টেন্টের কথা যদি আমরা বলি, ধরো টেম্পারেচার যখন ফ্রিজিং এর নিচে নেমে যায় তখন পানি, এই ময়েশ্চারটা কি বরফ মানে আইসে কনভার্ট হবে। এখন বলো তো পানি বরফ হলে আয়তনে বাড়ে না কমে? বাড়ে। সো তখন যে জিনিসটা হয়, দেখা যায় যে তোমার একটা কি প্রেসার, এক্সেস প্রেসার ক্রিয়েট হয়, যার ফলে কি পেভমেন্ট অনেক সময় তোমার ফ্রস্টি বা এরকম যে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হতে পারে। সো এই এফেক্টটা তোমার কি একটা এনভায়রনমেন্টাল এফেক্ট। সো এখানে যেটা বলা হয়েছে যে প্রথম যে একটা ফাংশন সেটা হচ্ছে টু সাপোর্ট দ্য হুইল লোড, এবং এই পেভমেন্টটাকে তোমার হুইল লোড ছাড়া অন্যান্য স্ট্রেসও আসতে পারে এনভায়রনমেন্টের কারণে। এখানে যেটা বলা হচ্ছে, it should be strong enough, it should be strong enough to resist the stresses imposed on it, and it should be thick enough to distribute the external load on the earthen subgrade so that the subgrade itself can safely bear it. অর্থাৎ it should be strong enough, আরেকটা বলা হচ্ছে and it should be thick enough। কথা বুঝতে পেরেছো? সো প্রথমে আমরা ফাংশনের মধ্যে জানলাম যে পেভমেন্ট ডিজাইন করা হয় হুইল লোড সাপোর্ট দেওয়ার জন্য, এবং এইখানে লোড ছাড়াও এনভায়রনমেন্টের কারণেও কি তোমার স্ট্রেস ডেভেলপ করতে পারে, এক্সট্রা মানে ট্রাফিক লোড ছাড়াও। সো এরপরে যেটা বলা হচ্ছে যে এটা তোমার একটা স্ট্রং হতে হবে তোমার এই স্ট্রেস গুলোকে ইম্পোজ করার জন্য, এবং এটা ঠিক হতে হবে সাফিসিয়েন্টলি টু ডিস্ট্রিবিউট দ্য এক্সটার্নাল লোড। এই যে এইখানে তোমাদের ছবিটা যেটা দেখিয়েছি, এই পেভমেন্টটা যদি সাফিসিয়েন্টলি ঠিক না হয় তাহলে কি তোমার এই যে লোড ডিস্ট্রিবিউশনটা অর্থাৎ বেশি ছড়াতে পারবে না। ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে ওই যে যত বেশি এরিয়া জুড়ে ছড়িয়ে যাচ্ছি, এইটা কি সাবগ্রেড বা মাটি, সাবগ্রেডে আসতে আসতে কি অনেক বড় এরিয়া জুড়ে লোডটা পড়ছে, তখন যেটা হয় যে স্ট্রেসটা অনেক কমে যায়, এবং কি যেটা মাটির ওই যে বিয়ারিং ক্যাপাসিটি তার মধ্যে থাকে। সো তখন কি সাবগ্রেড বা মাটিটা আর ফেল করে না, বা তোমার ওই যে যেটা দেখলা যে পার্মানেন্ট ডিফরমেশন হয় না। এই কথাটাই হচ্ছে তোমার এখানে বলা হচ্ছে যে it should be thick enough to distribute the external load on the earth subgrade so that the subgrade itself can safely bear it. So এই অংশটা ছিল হচ্ছে কি আমাদের কি ফাংশনস, যেটা আমরা জানলাম হোয়াট আর দ্য ফাংশনস অফ পেভমেন্ট। এরপরের যে অংশটা ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারিস্টিক্স এর প্রথম যেটা বলা হচ্ছে ইট শুড বি স্ট্রাকচারালি সাউন্ড টু withstand the stresses, এটা অলরেডি আমরা জেনে আসছি। It should be sufficiently thick, it should be sufficiently thick to distribute the load and stresses to a safe value on the subgrade soil. It should provide a reasonably hard wearing surface so that the abrating action of the wheel does not damage the surface। অর্থাৎ হার্ড ওয়ারিং সারফেসের কথা এখানে বলা হচ্ছে যে ওই যে তোমার সারফেসটা যাতে তোমার নিউমেটিক অ্যাকশন, এখন তোমার আয়রন টায়ার্ড হুইল নাই, কারণ হচ্ছে কি আয়রন টায়ার্ড হুইল বলতে বোঝানো হচ্ছে ওই যে গরুর গাড়ির যে চাকাগুলো, সো ওইগুলো আমাদের যে মডার্ন পেভমেন্ট গুলো তার উপর থেকে চলে না, বা ওই ধরনের ইয়ে করার জন্য বানানো হয় না। নরমালি আমাদের নিউমেটিক টায়ার মানে হচ্ছে যে এয়ার প্রেসার দিয়ে আমরা যে টায়ার গুলো তোমার ইয়ে করি। সো এইটা বলা হচ্ছে শুড বি হ্যাভ এ হার্ড ওয়ারিং সারফেস, it should be dust proof, এটাও ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক্স আমরা যেটা ডিজায়ার করি। ম্যাটেরিয়াল এগুলো অনেক সময় ডাস্ট হয়ে যায়, যেটা তোমার কি ট্রাফিক সেফটি ইম্পেয়ার করে। রাইডিং কোয়ালিটি শুড বি গুড, রাইডিং কোয়ালিটি শুড বি গুড বলতে বোঝানো হচ্ছে হাই স্পিড ভেহিকেলের জন্য স্মুথ রাস্তা হতে হয়। যেমন তোমার কোন একটা রাস্তা যখন নতুন কার্পেট করা হয় তখন দেখবা যে সে ঢাকা চিটাগাং হাইওয়ে কেবল তোমার লেন বাড়ানোর পরে যখন ওপেন করা হলো, তখন দেখবা যে এটার উপর দিয়ে
খুব স্মুথলি ভেহিকল অনেক স্পিডে যাচ্ছে এবং তুমি ইভেন ফিল করতে পারছো না। সো এটা কি গুড রাইডিং কোয়ালিটি। এখানে একটা কথা বলা হচ্ছে যে দ্য পেভমেন্ট শুড ডেভেলপ লো ফ্রিকশন অ্যাজ পসিবল, অর্থাৎ তোমার খুব বেশি যদি ফ্রিকশন দেয় তখন কি তোমার এটার এর উপর থেকে মুভ করতে তোমার এডিশনাল এনার্জি কনজাম হয়। কিন্তু ফ্রিকশন লো ফ্রিকশন বলতে আবার স্মুথ বোঝানো হচ্ছে না। কারণ কি বলতো, তোমার যদি রাস্তায় ফ্রিকশন না থাকে তাহলে কি গাড়ি ব্রেক করতে পারবে না। সো এখানে এটাও বলা হচ্ছে যে এডিকেট রাফনেস অবশ্যই তোমাকে থাকতে হবে, কারণ কি গাড়ি ব্রেক করার জন্য। সো এই দুইটা কি তোমার মানে একটা অপটিমাম লেভেলে যে ফ্রিকশনও থাকা উচিত, আবার তোমার বেশি মানে ফ্রিকশন যেটার জন্য তোমার গাড়ি মুভ করতেই তোমার এডিশনাল পাওয়ার লাগে সেটাও কম থাকতে হয়। সো এখানে যেটা বলা আছে দ্য সারফেস শুড নট প্রডিউস এক্সেসিভ লেভেল অফ সাউন্ড, অর্থাৎ এক্সেসিভ সাউন্ড প্রডিউস যাতে সারফেসটা না করে। দ্য সারফেস শুড বি ইম্পারভিয়াস, এইটা আমাদের কি বিটুমিনাস পেভমেন্টের ক্ষেত্রে তোমার ইম্পর্টেন্ট একটা ইস্যু, ইম্পারভিয়াস হতে হয়। এই কারণে আমরা বিটুমিনের পেভমেন্টের রাস্তায় সিল কোট বা এই ধরনের বিভিন্ন কোটিং দিয়ে থাকি যাতে পানিটা তোমার নিচের লেয়ার গুলোতে না যায়। কারণ হচ্ছে গিয়ে তোমরা দেখবা যে প্রতি বছর বর্ষার পরে আমাদের রাস্তাঘাট গুলো খানাখন্দে ভরে যায়, অনেক জায়গায় তোমার কি রাস্তাটা ভেঙে যাচ্ছে। কারণ কি, কারণ হচ্ছে বিটুমিনাস পেভমেন্টের জন্য পানি খুব একটা ভালো জিনিস না। কারণ কি পানির অ্যাগ্রিগেটের প্রতি অ্যাফিনিটি আছে, অ্যাগ্রিগেটটা যেটা করে পানিটাকে অ্যাবজর্ব করে এবং দুইটা অ্যাগ্রিগেটের মাঝে যে বিটুমিনের কোটিংটা থাকে এই কোটিংটাই দুইটা অ্যাগ্রিগেটকে ধরে রাখে এবং এই কোটিংটা এক সময় তোমার লুজ হয়ে যায়, যার ফলে কি দুইটা অ্যাগ্রিগেটের মাঝে ডিসইন্টিগ্রেশন চলে আসে, অর্থাৎ একটা অ্যাগ্রিগেট আরেকটা অ্যাগ্রিগেটকে ছেড়ে দেয়। ওই জায়গা থেকে রাস্তাটা তোমার কি ভাঙা শুরু করে। সো এই কারণে দ্য সারফেস শুড বি ইম্পারভিয়াস, অর্থাৎ উপরের যে পানিটা সেটা যাতে পেভমেন্টের ভিতরে যেতে না পারে, দুই পাশে ড্রেন আউট হয়ে যায় ড্রেনের মাধ্যমে। সো এটা ইম্পর্টেন্ট একটা ইস্যু ড্রেনেজটা আমাদের দেশের জন্য। দ্য পেভমেন্ট শুড হ্যাভ লং লাইফ অ্যান্ড কস্ট অফ মেইনটেইনিং শুড বি লো। সো এখানে আমরা একটা কোশ্চেন জানলাম যে হোয়াট আর দ্য ফাংশনস এন্ড ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স অফ এ পেভমেন্ট। কথা বোঝা গেছে? সো এরপরে আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে গিয়ে তোমার এরপরের যে এটা 14.2 তে আমরা যেটা দেখছি যে what are the different layers, what are the different types of pavement layers as per UK and USA. What are the different types of pavement layers as per UK and USA ভার্সন? সো এইখানে তোমার যে জিনিসটা যে পেভমেন্ট কোর্স বা লেয়ার অলরেডি আমরা ডিসকাস করে আসছি। আমরা কোনটা দেখেছি বলতো? আমরা অলরেডি তোমাদের বলেছিলাম যে এইটা হচ্ছে গিয়ে ব্রিটিশ অ্যাপ্রোচে যে লেয়ারটা সেটাকে আমরা দেখছি। ব্রিটিশ অ্যাপ্রোচ যেহেতু দেখে আসছি, প্রথমে এটা আসি, মনে আছে তিনটা লেয়ার। প্রথমটা ছিল কি সারফেসিং, এরপরেরটাকে ওরা কি বলছে রোড বেস, ঠিক আছে। পরের যেটা এটাকে তোমার ওরা বলছে হচ্ছে গিয়ে সাববেস। সো সারফেসিংটাকে ওই যে দুই ভাগে ভাগ করছে। এইটা এই ব্রিটিশ প্র্যাকটিস অনুযায়ী যে অংশগুলোর নাম সেটা আমরা প্রিভিয়াস যে একটা চ্যাপ্টারে ওখানে দেখে আসছি। একই জিনিস আমেরিকানরা এটাকে তোমার বলা হচ্ছে সারফেস কোর্স বা ইন্ডার কোর্স, মানে টোটাল কথা একসাথে যদি বলি ওই অংশটা হচ্ছে সারফেস। এরপরটা হচ্ছে গিয়ে তোমার বেস, সো এটাকে ওরা রোড বেস বলছে, ওরা বলছে বেস কোর্স। এর নিচের যে অংশটা এটাকে সাববেস বলছে, শুধু ওরা বলছে সাববেস। ইন্ডিয়ান প্র্যাকটিস অনুযায়ী ওরা বলে হচ্ছে সারফেসিং, বেস কোর্স, সাববেস কোর্স, ঠিক আছে। সো যাই বলি না কেন যে সারফেস বেস সাববেস বোঝার সুবিধার্থে এইভাবে আমরা বলে থাকি। সো এখানে বলা হচ্ছে পেভমেন্ট কনসিস্ট অফ ওয়ান অর মোর লেয়ার, ঠিক আছে। দ্য সিম্পলেস্ট ক্লাসিফিকেশন ইজ গিভিং ইন ফিগার 14.1, অর্থাৎ এইখানে যে জিনিসটা আমরা বললাম হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ পেভমেন্ট লেয়ার অ্যাজ পার ইউকে এন্ড ইউএসএ ভার্সন। কথা বুঝতে পারছো? হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ পেভমেন্ট লেয়ার অ্যাজ পার ইউকে এন্ড ইউএসএ ভার্সন। জাস্ট এই ছবিগুলো দিয়ে তোমার কম্পেয়ার করলেই হবে। ওকে, সো তোমার এইখানে এই যে তিনটা লেয়ার, এই তিনটা লেয়ারে বলা হচ্ছে দ্য টপ মোস্ট লেয়ার ইজ সারফেসিং। এটার একটা পারপাস আছে স্মুথ রাইডিং কোয়ালিটি দেওয়া, ডাস্ট ফ্রি সারফেস দেওয়া, তোমার রিজনেবলি ওয়াটারপ্রুফ, অর্থাৎ এই ওয়াটারটাকে নিচের লেয়ারে যাতে না যায়, অর্থাৎ তোমার সারফেসিং এ তোমার ফাইন অ্যাগ্রিগেট গুলো তোমার দিয়ে এবং বাইন্ডিং ম্যাটেরিয়াল দিয়ে তোমার সিল করে দিতে হয়। এরপরে যে বেস, এই বেসটাকে দেই হচ্ছে তোমার স্ট্রেস যেটা হুইল লোডের মাধ্যমে আসে সেটাকে
ডিস্ট্রিবিউট করতে হেল্প করা। এরপরে যেটা সেটা হচ্ছে গিয়ে তোমার সাববেস। দ্য সাবগ্রেড হচ্ছে গিয়ে তোমার কম্প্যাক্টেড ন্যাচারাল আর্থ সারফেস, যেটা হচ্ছে তোমার সাববেস এর নিচে থাকে। ওকে, এরপরে যেটা সেটা হচ্ছে গিয়ে তোমার কনক্রিট পেভমেন্ট। কনক্রিট পেভমেন্টে নরমালি তোমার যে স্ল্যাবটাই তোমার কি ওয়্যারিং সারফেস হিসেবে কাজ করে। সো এইখানে তোমার কিছু জিনিস বলা আছে। তোমার প্রথম যে কোশ্চেনটা ছিল যে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ পেভমেন্ট লেয়ার অ্যাজ পার ইউকেন ইউএসএ ভার্সন, এরপরে যে অংশটা হোয়াট আর দ্য ফাংশনস অফ ডিফারেন্ট লেয়ার্স অফ পেভমেন্ট, হোয়াট আর দ্য ফাংশনস অফ ডিফারেন্ট লেয়ার্স অফ পেভমেন্ট। অর্থাৎ এই যে তিনটা মেইন লেয়ারের নাম আমরা শুনলাম, সারফেস, বেস, সাববেস, যে দেশে যে নামেই ডাকা হোক না কেন, দ্বিতীয় প্রশ্ন আসে যে ওকে আমরা ডিজাইনের জন্য এই তিনটা লেয়ার ডিজাইন করব, শিখে গেলাম এদের ফাংশনটা কি, অর্থাৎ কোন এই তিনটা লেয়ারই কেন দেওয়া হয়, মানে কি কাজ কি উদ্দেশ্যে। সো এইখানে তোমার সেকেন্ড যে কোশ্চেনটা হোয়াট আর দ্য ফাংশনস অফ ডিফারেন্ট লেয়ার্স অফ পেভমেন্ট, এইখানে তোমার তিনটা লেয়ারের ফাংশন দেওয়া আছে। খেয়াল করো তোমার বইতে দেখবা যে এইটা হচ্ছে হোয়াট আর দ্য ফাংশনস অফ সারফেস কোর্স, এখানে দেওয়া আছে। তারপরে তোমার দেওয়া আছে হোয়াট আর দ্য ফাংশনস অফ বেস কোর্স, এইখানে তোমার এই ইয়েটাতে দেওয়া আছে। এবং হোয়াট আর দ্য ফাংশনস অফ সাব বেস লেয়ার, সেটা এইখানে দেওয়া আছে। অর্থাৎ এই যে তিনটা লেয়ার বললাম, এই তিনটা লেয়ারের কি ফাংশনস, হোয়াট আর দ্য ফাংশনস অফ ডিফারেন্ট লেয়ার্স অফ পেভমেন্ট। সারফেসের ফাংশনটা হচ্ছে টু পারফর্ম অ্যাজ এ স্ট্রাকচারাল পোর্শন অফ দ্য পেভমেন্ট। ওই যে বলেছিলাম যে শক্ত অংশগুলো উপরে থাকে, এর কারণটা কি, কারণটা হচ্ছে লোডটাকে সে নিচের লেয়ারে যাতে কি তোমার ডিস্ট্রিবিউট করে দিতে পারে। অর্থাৎ তার নিচের লেয়ারে, অর্থাৎ কোনো লেয়ার যদি শক্ত না হয় তাহলে কিন্তু সে তার নিচে এইভাবে ডিস্ট্রিবিউট করতে পারবে না। সো এটাই বলা হচ্ছে যে টু ডিস্ট্রিবিউট টু পারফর্ম অ্যাজ এ স্ট্রাকচারাল পোর্শন অফ দ্য পেভমেন্ট টু রেজিস্ট দ্য অ্যাব্রাসিভ ফোর্স অফ ট্রাফিক, অর্থাৎ ট্রাফিক যাচ্ছে, ব্রেক করছে, এক্সিলারেট করছে, তো এই অ্যাব্রাসিভ ফোর্স অফ ট্রাফিকটাকে নেওয়ার জন্য টু রিডিউস দ্য অ্যামাউন্ট অফ সারফেস ওয়াটার পেনিট্রেটিং দ্য পেভমেন্ট, অর্থাৎ উপরের যে লেয়ারটা সেটাকে তোমার সাফিসিয়েন্টলি ওয়াটারপ্রুফ করার জন্য বিভিন্ন কোটিং দেওয়া হয়, সিলকোট টিলকোট দিয়ে স্মুথ করা হয়। সো ইট শুড বি ওয়াটার রেজিস্ট্যান্ট। দেন হচ্ছে টু প্রোভাইড এ স্কিড রেজিস্ট্যান্ট সারফেস, অর্থাৎ কি ওই যে এডিকেট একটা রাফনেস থাকতে হবে, আনলেস তোমার গাড়ি ব্রেক করে রাখতে পারবে না যদি তোমার কি এডিকেট একটা রাফনেস না থাকে। প্রোভাইড এ স্মুথ অন ইউনিফর্ম রাইডিং সারফেস। ওকে,